সকালে এইমাত্র টিফিন খাওয়া শুরু হয়েছে, লুচি ঘুগনি। এখন আপনাদেরকে দেখাচ্ছি যে একজন প্রাপ্তবয়স্ক মানুষ এখানে ঘুমোলে পা ঠেকবে না, আপনি লম্বা হয়ে শুয়ে পড়লে। গাড়ির তরফ থেকে আমাদেরকে যে হল রুমটা দেওয়া হয়েছে সেটা হলো এই রুমটা। এখানে সবাই এখন তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছেন। আমের চাটনি, পটল ভাজা, ওলের তরকারি, একটা সবজি আছে। মিরিকে খাওয়া দাওয়ার পর ওখান থেকে আমরা গাড়ি ছেড়েছিলাম পুরো দুপুর 12টার সময়, আর এখানে পৌঁছেছি শিলিগুড়ি বাস পার্কিংয়ে। এখন বাজে 1:20। গাড়িতে সবার লাগেজপত্র তোলা হচ্ছে আর পেছনের ডিকিতে রান্নার সরঞ্জামগুলো তোলা হচ্ছে। সব কিছু ওঠানো হয়ে গেলে এখান থেকে গাড়ি ছেড়ে বেরিয়ে যাবো আমরা। আর সকালবেলা আমাদের গন্তব্য থাকছে মায়াপুর। প্রচণ্ড গরম, তাই দু একটা হালকা পাতলা জামা কাপড় লাগবে। রাস্তার মাঝে একটা আমাদের খুলতেই হবে, কিছু করার নেই। রাস্তাতেই আমাদের জীবন এইভাবেই কাটছে, এখন কদিন এইভাবে কাটবেও। আর কিছু নেবে? সব মালপাট মোটামুটি ওঠানো হয়ে গেছে, সবার লাগেজপত্র তোলা হয়ে গেছে। এবারে গাড়ি কিছুক্ষণ পরে ছাড়া হবে, এখনো তোলা হচ্ছে ডিকিতে। বাস পার্কিং এখানে দেখতে পাচ্ছেন যে নিচে জলের পেটিগুলো রাখা হয়েছে। গাড়ি ছাড়ার সঙ্গে সঙ্গে সব যাত্রীকে জল দেওয়া হবে, সেই জন্য গাড়ির ভেতরে যেহেতু দিতে হবে তাই ডিকি থেকে আগে থেকে না বের করে নিলে হবে না, সেই জন্য তাই সবাই ওয়াশরুম গেছে। আসলেই মিনিট 10-এর মধ্যে আমরা গাড়ি ছেড়ে এখান থেকে বেরিয়ে যাব। দার্জিলিং থেকে ছোট গাড়ি থেকে এসে বড় গাড়িতে ওঠার সময় এই জল ফার্স্টে 2 লিটার করে দিয়ে দিচ্ছে এখন সবার হাতে হাতে। আচ্ছা মা, জলটা ধরে নাও। দার্জিলিং থেকে ফিরে গরমে সবাই সেদ্ধ মতো অবস্থা, খুবই খারাপ। গাড়ির ভেতরে কিছুজন আছে আর আমরা নিচে দাঁড়িয়ে আছি। সবাই আসলে একসঙ্গে গাড়িতে উঠবো, না হলে ভেতরে প্রচন্ড গরম। আর গাড়ি ফাঁকা মাঠের মাঝখানে দাঁড়িয়ে আছে তো, কোনো বড় গাছের ছায়া নেই। রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে থাকলে কি অবস্থা হচ্ছে ভেতরে বুঝতেই পারছি। যতক্ষণ না এখান থেকে ছেড়ে বেরোচ্ছে শান্তি নেই। আসো, জলটা ধরে নাও। উরি উরি বাবা নি হাত দিন খাও। এই কাজগুলো খুলতে পারিস? গরমে জান যায় আর থাকে, চোখ হয়ে যাওয়ার খাপ গরমে। ওখানে গিয়ে শীতের জন্য মরছিলাম। সব কিছু কাঁথা কিনেছি, কম্বল কিনেছি, সোয়েটার কিনেছি শীতের জন্য, আর সেগুলো গায়ে দিলে এখন শ্মশানে যাওয়ার সময় হয়ে যাবে। এখন গরমে ঘাম বেরিয়ে যাচ্ছে। গাড়িতে উঠেই আমাদের প্রথম কাজ যেটা থাকে সেটা হচ্ছে সিটের মধ্যে বেড কভারটা ভালো করে বিছিয়ে নিচ্ছি, নিয়ে এবার বসতে হবে। আর গরম তো প্রচুর। সবে গাড়ি ছেড়ে আমরা বেরোচ্ছি এখান থেকে, শিলিগুড়ি বাস পার্কিং থেকে। একটু ব্রেকের জন্য ফাঁকা রাস্তার মাঝে দাঁড়িয়েছিল, ডিকি থেকে টিফিনটা বের করে নিয়েছে ছেড়ে ভাজা, এবার গাড়ির মধ্যে সবাইকে দেবে। এখন বাজে বিকেল 5:10। বিকালে টিফিন দেওয়া হচ্ছে, টিফিনটা ধরো। সবাই টিফিনটা নিয়ে নাও। ছেড়ে ভাজা। বিকেলবেলা পশ্চিম আকাশে সূর্য অস্ত চলে গেছে। খানিকক্ষণ ব্রেক দেওয়ার পর আমাদের গাড়ি আবার ছেড়ে দিয়েছে। গাড়িতে সবাইকে চাল ভাজা দেওয়া হয়েছে 1 প্যাকেট করে টিফিন। আর তারপরে হয়তো কোথাও গাড়ি দাঁড়িয়ে চা দেবে কিংবা কী বৃত্তান্ত জানি না এখনও। রাত্রেবেলা একটা ধাবাতে রান্না খাওয়া হবে, সেখান থেকে গাড়ি ছেড়ে আমরা ভোর ভোর পৌঁছে যাব মায়াপুর। সন্ধ্যা 6:20 বাজে এখন, তাই সন্ধ্যাবেলা একটু টিফিনের ব্যবস্থা চলছে। হাতে ধোয়া নেই যেহেতু পলি দিয়ে হ্যান্ড গ্লাভস বানিয়ে দিয়েছি। আর চক বাজার থেকে চিপসগুলো নিয়েছিলাম, এইগুলো খাবে এখন। আর আমি খাবো চানাচুর। লবণ না দিলে ভালো লাগবে না। আচ্ছা, দেখলাম তোমাদের ওই দোকানদার অনেক বেশি দাম বলেছে। বেশি দাম বলেছে? হ্যাঁ। ইনি হলেন গ্রামের এক কাকাবাবু, যার সঙ্গে আমার পরিচয় হয় এই গাড়িতে এসেই। পেশায় ছিলেন উনি এক বড় মৎস্য ব্যবসায়ী, অথচ কত সাদামাটা জীবনযাপন করেন।
শিলিগুড়ি থেকে মায়াপুরের দূরত্ব প্রায় 450 কিলোমিটার, যেতে সময় লাগবে 10 ঘন্টার মতো। তাই আমরা এখন বহরমপুরে একটা ধাবার পাশে দাঁড়িয়েছি। রাত্রে রান্না খাওয়া হলে এখান থেকে আমরা ছেড়ে রওনা দেব মায়াপুরের দিকেই। ভোর নাগাদ আমরা ওখানে পৌঁছে যাব। এখানে একটা ধাবা দেখে দাঁড়িয়েছি, রাত্রে এইখানে রান্না বান্না হবে। এই মালপাট এই যে নামাচ্ছি যে। রাত্রি প্রায় 10টা বাজতে যায়, ধাবাতে আমাদের গাড়ি দাঁড়িয়েছে, রান্নাবান্না হচ্ছে। আর আমাদের ঘোরা তো প্রায় শেষের পথে, তাই এখন গল্প আড্ডাগুলো একটু বেশি হবে। আজকের আমাদের রান্না হচ্ছে আলু ঢেঁড়স ভাজা, ডাল, সবজি, ডিমের ঝোল, চাটনি, পাঁপড়, আজওয়ান। আজকে রাত্রে মেনু। রাত্রি এখন প্রায় 10টা 20 বাজে, রান্নাবান্না প্রায় শেষের পথে। হয়ে গেলে আমাদেরকে খাবার পরিবেশন করা হবে। জায়গাও রেডি হয়ে গেছে দেখুন এখানে। রান্না হচ্ছে আমাদের ডান দিকে গাড়ির একদম পাশে, আর খাওয়া দাওয়া হবে ঠিক তার পাশে এই জায়গাটাতে। খোলা আকাশের নিচে ত্রিপল পাতা হয়ে গেছে, ওপরে লাইট জ্বলছে, আর চারিদিকে দেখতে পাচ্ছেন অনেক গাড়ি দাঁড়িয়ে আছে। আর গাড়ির সবাই এখন চারিদিকে ঘুরছে, গল্প করছে, ওই দিকটাতে আছে। বাচ্চারা ওইরকমই, নিজে নড়তে পারবে না, হাতে জিনিস ভরে নিয়ে যাবে। পৌনে 11টা প্রায় বাজতে যায়, আমাদের সবার খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন। প্রায় 1 2 3 লাইন বসা হয়েছে। এইটা খাওয়া হয়ে যাক, এইবারটা খাওয়া হয়ে গেলে আমরা তারপর দ্বিতীয়বারে খাবো। ল্যাম্প পোস্টের বড় আলো, এখানে বসে বসে খাওয়া হয়ে যাচ্ছে। কাঁটা নেই, কোনো ব্যাপার নেই। ডিম আছে, সবজি, ডাল এইসব তো, তাই কোনো ঝামেলা নেই। মোটামুটি একটু পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা হলেই খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়ে যাবে, এই আর কি। আজ রাত্রিতে আমাদের যে ধাবায় রান্না বান্না হচ্ছে ঠিক ওই সাইডটায়, তারপরে রয়েছে রেস্টুরেন্ট, ঠিক তারপরে আছে ওয়াশরুম। ওয়াশরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ঠিকঠাকই আছে। আর এখানে গাছপালা দিয়ে সুন্দর করে সাজানো আছে। পাশে একটা বাচ্চাদের পার্ক টাইপের, মানে দুটো দোলনা করা আছে। এইটা বুগেনভেলিয়া গাছ, কত সুন্দর শেপ দিয়ে রাখা হয়েছে দেখুন। সাদা কাগজ ফুল, কিন্তু চারিদিকে পুরো ফুলে সাদা হয়ে আছে। সবুজ পাতা একটাও দেখা যাচ্ছে না সেইভাবে। আর আমাদের যে দেশি ফুল বাড়িতে এখানে ওখানে সেখানে পড়ে পড়ে হয়, নয়নতারা, দেশি নয়নতারার যে কালার, সেইগুলো দিয়ে এত সুন্দর করে যে করা যায়, না দেখলে বিশ্বাস করা যাবে না। মাঝখানে এরিকা বাম বসানো হয়েছে, আর চারিদিকে দেশি নয়নতারাগুলোতে সুন্দর রাউন্ড শেপ করে অজস্র ফুল ফুটে আছে। দেখে দূর থেকে চোখ জুড়িয়ে যাচ্ছে একদম, চারিদিকে রাউন্ড করে। এবার আমাদের দার্জিলিং ভ্রমণের সব থেকে ক্ষুদে সদস্যকে দেখছেন, আপনাদের সঙ্গে পরিচয় করাচ্ছি এই মুহূর্তে। সব থেকে ছোট, এমনকি ভোর 3টের সময় উঠে ঘুমিয়ে ঘুমিয়ে ও টাইগার হিল দেখে এসছে আমাদের সঙ্গে। গিয়েছিলে তো? এখন বাজে ঠিক রাত্রি 12টা। আমাদের গাড়ি ছাড়া হচ্ছে মালদার এই ধাবা থেকে খাওয়া দাওয়া সেরে। এরপরে সোজা মায়াপুর। গাড়ি ছাড়ার সঙ্গে সঙ্গে সবাই ঘুমিয়ে যাবে। রাত 12টা বাজে, তাছাড়াও সারাদিনে সেভাবে বিশ্রাম হয়নি। তাই আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার সকালবেলা। কাকাবাবু ওখানে বিছানা টিছানা করে মোটামুটি রেডি, কিন্তু গরমে খুব ঘেমে যাচ্ছে। গাড়ি যতক্ষণ না চলছে হাওয়া লাগছে না, তো তাই গাড়ি ছাড়লে একটু স্বস্তি, জানালা দিয়ে ভালো হাওয়া ঢুকবে, ঘুম এমনিতেই চলে আসবে তখন। স্লিপার বাসের এই সিটে এখানে 3 জন ঘুমোতে পারবেন এই পাশে, আর ওদিকে ওপরে 2 জন, ঠিক নিচেও একইভাবে 2 জন, আর তার ঠিক উল্টো দিকে 3 জন। আর এখানে লাইটের সুইচটা আছে, সাইডে পর্দা আছে, এইদিকে এই সাইডেও পর্দা আছে। প্রয়োজন মতো এগুলো খোলা বা বন্ধ করতে পারেন। মাথার দিকটাতে উঁচু মতো করে বালিশের ব্যবস্থাও আছে। তবে এই গাড়িটার সিলিং বড্ড নিচু। সিলিংটা এত নিচু হলে একটু অসুবিধে হয়। যে গাড়িগুলো সিলিং আর বেশ খানিকটা উঁচু হয়, সেগুলোতে গিয়ে একটু স্বস্তি বোধ হয়। হাওয়াটা ভালো লাগবে। হ্যাঁ, হাওয়া বাতাসটা ভালো খেলে তো লাগবে। গরমটা কম হবে। হ্যাঁ, গরমটা অনেকটাই কম হবে। আর যে বসবে, বসেও শান্তি। কোন রকম যদি গাড়ি হ্যাঁ, তাহলে সেখানটায় মাথাও লাগবে না। না, আর এমনিতে বসতেও ভালো লাগছে তখন। একটু উঁচু হলে ভালো লাগে। খোলামেলা হয়ে যায়। হ্যাঁ, খোলামেলা হয়। ঠিক আছে, চলুন আমরা যাত্রা শুরু করি এবার।
দেখা হচ্ছে সকালবেলা। বেশ সকাল সকাল আমরা পৌঁছে গিয়েছি মায়াপুর। গাড়ি দাঁড়ানোর সঙ্গে সঙ্গে রান্নার বাসনপত্র নামিয়ে প্রথমে টিফিন আর চায়ের জোগাড় শুরু হয়ে গেছে। আর যাত্রীদেরকে দেওয়া হয়েছে দুটো হলঘর, একটি হলঘর ছেলেদের জন্য আর একটি মেয়েদের। মায়াপুরে আমরা পৌঁছেছি ঠিক সকাল 5:30টায়। নামার পরে একটা হল রুম দেওয়া হয়েছে, সেখানে সবাই আছে, একটু ফ্রেশ হয়ে ওয়াশরুম রেডি হয়ে এখন ঘুরতে বেরিয়েছে। এখন বাজে 7:30। আর এখানে আমাদের টিফিনটা রান্না হচ্ছে। সকালে টিফিনে আছে লুচি, সুজির হালুয়া, ঘুগনি আর মুড়ি। গাড়ির তরফ থেকে আমাদেরকে যে হল রুমটা দেওয়া হয়েছে সেটা হলো এই রুমটা। এখানে সবাই এখন তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছেন। টিফিন খেয়ে সবাই রেডি হয়ে প্রথমে নবদ্বীপ ঘুরতে যাবে, তারপর বিকেলে মায়াপুর ইস্কন মন্দিরটা ঘুরে দেখা হবে। পার্কিং এর মাঠে আমাদের গাড়ি আছে ঠিক এইখানে সামনে। তার এই পারে রান্না হচ্ছে এখানে শেডের তলায়। আর ঠিক শেডের ওপরে ভেতরে সিঁড়ি দিয়ে উঠে গেলে ওই যে জানালা খোলা, ওটাই হচ্ছে আমাদের হল রুম। আজকে সারাদিনের ঠিকানা রাত্রি 9টার সময় আমরা এখান থেকে গাড়ি ছেড়ে বেরিয়ে যাব বাড়ির দিকে। সবাই এখন তৈরি হয়ে গেছে, নবদ্বীপে রওনা দেবে। তার আগে টিফিনটা তাড়াতাড়ি করে বানানোর চেষ্টা চলছে, হয়ে গেলে খেয়ে দিয়ে বেরিয়ে পড়বে। আমাদের গাড়ি ঠিক ওঠার গেট এইখানে দেখতে পাচ্ছেন। গেট থেকে ওঠার পরে গেটের যে সিটটা হয় সেই সিটটা এইভাবে তোলা যায়, তুলে এখানে বসাও যায় দুজনে। ঠিক এখানে ফেলে দিলে এইভাবে অর্ধেক সিট, মানে আপনি লম্বা হয়ে শুতে পারবেন না, কিন্তু পা তুলে বাবু হয়ে বসতে পারবেন। আর গেটের এই যে ওপরের সিটটা আছে, এই সিটের হাইটটা দেখুন। এই যে নর্মাল সিটগুলো এর থেকে এতটা ওপরে। তাই যখন আপনি স্লিপার বাসে যাত্রা করবেন তখন সিটটা একটু সঠিকভাবে নির্বাচন করবেন, কারণ গেটের ওপরের সিটে বসতে অসুবিধা হয়। আপনি যদি ওখানে বসেন তাহলে ছাদটা প্রায় নিচু থাকলে অনেক সময় সমস্যা হতে পারে, এই আর কি। যেহেতু সিলিংয়ের হাইট এক, কিন্তু সিটের হাইটটা বেশি, এখান থেকে ঠিক এতটা বেশি, সেই জন্য ওপরে উঠে বসার সমস্যা হতে পারে। আর সেই কারণে নিচের সিটটা দেওয়া, মানে যাদের গেটের সিটটা নেবেন তারা নিচে এসে বসতে পারবেন ঘুমানোর সময় ওপরে, তাতেও একটু অসুবিধা হয়। তাই আপনারা যখন যাত্রা করবেন স্লিপার বাসে, অর্গানাইজারের সঙ্গে কথা বলে সিটটা সঠিকভাবে নির্বাচন করবেন, যাতে পরবর্তীকালে সমস্যা না হয়। এখন আপনাদেরকে দেখাচ্ছি যে একজন প্রাপ্তবয়স্ক মানুষ এখানে ঘুমোলে পা ঠেকবে না আপনি লম্বা হয়ে শুয়ে পড়লে। দেখুন উনি শুয়েছেন, পা কিন্তু ওই পাশে ঠেকছে না। ঠিক এইরকম ভাবে 3 জন পরপর এদিকে ঘুমোতে পারবেন। ওপরেও ঠিক একইভাবে 3 জন ঘুমোতে পারবেন। একটা কেবিন করা আছে ওপর নিচ মিলে, আর এদিকে 2 জন নিচে আর ওপরে 2 জন। 3 সিটের ঠিক পাশেই রয়েছে 2 সিট নিচে। এখানে 2 জন পরপর ঘুমোতে পারবেন। দেখতেই পাচ্ছেন যে একজন বড় মানুষ শুয়ে আছেন, ওনার কোনো রকমভাবে কিন্তু পা ঠেকছে না। আপনারা এইভাবে ঘুমোতে পারবেন, কোনো সমস্যা হবে না। নিচে 2 জন আর ওপরে 2 জন। ওঠার জন্য এখানে সিঁড়ি করা আছে এই সাইডে, এই সিঁড়ি দিয়ে পরপর পা দিয়ে ওপরে উঠে যাবেন। আর এখানে এই যে পর্দা সিস্টেম করা আছে না, প্রয়োজন মতো পর্দাটাকে তোলাফেলা করতে পারবেন। দুদিকেই পর্দা দেওয়া আছে, জানালার দিকে প্লাস সিটের এই পাশে। যিনি শুয়েছিলেন ওনার হাইটটা দেখতে পাচ্ছেন যে আমার থেকে কতটা বেশি। ওনার কোনো রকম সমস্যা হয়নি, আশা করি আপনাদেরও কোনো সমস্যা হবে না। আপনাদেরকে এখন যে দেখাচ্ছি এটা হলো গাড়ির একদম পেছনের সিট, যেখানে পরপর 6 জন একসঙ্গে ঘুমিয়ে যেতে পারবেন ভালোভাবে লম্বা হয়ে শুয়ে। ওপরেও ঠিক একইভাবে 6 জন ভালোভাবে ঘুমিয়ে যেতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। পুরো গাড়িতে এইভাবে মোট 59 জন ভালোভাবে ঘুমিয়ে যেতে পারবেন। আর পেছনের সিটটা বলতে পারেন একটা বাড়ির মোটামুটি 6-7 খাটের মতোই লম্বা চওড়া। তাই ফ্যামিলি নিয়ে আসলে যদি মনে করেন যে একসঙ্গে আনন্দ করতে করতে গল্প করতে করতে যাবেন, সেক্ষেত্রে পেছনের সিটটা একদম ঠিকঠাক। এদিকে
সকালে এইমাত্র টিফিন খাওয়া শুরু হয়েছে। লুচি, ঘুগনি, হালুয়া, সিজির হালুয়া, মুড়ি, যে যেটা মনে করছে খাচ্ছে। হ্যাঁ, এরপরে আমরা ওই মায়াপুর নবদ্বীপ ঘুরতে যাব, ঘুরে এসে আবার খাওয়া দাওয়া হবে। খাওয়া দাওয়ার পরে এখন বেরিয়ে পড়লাম মন্দির দর্শনে। দিদির তো কেনাকাটা শেষ নেই বাড়ির জন্য, নাতনির জন্য এখন গোপী ড্রেস নিচ্ছে, দেখা চলছে এখন। মন্দিরে যাওয়ার পথে রাস্তার দুই পাশে যে দোকানগুলো আছে সেখানে এরকম ঠাকুরের সব সামগ্রী, পিতলের জিনিসপত্র আছে আর খোল বিক্রি হচ্ছিল। আমার মেয়ের দেখে খুব ইচ্ছে হয়েছে একটু বাজাতে, তাইও বসে বাজাচ্ছে। এগুলো ছোট খোল, এমনি নর্মাল খোল হয় বড় বড় এর থেকে। ও বাড়িতে তবলা বাজায় তো, তাই এটা একটু চেষ্টা করে দেখছে কেমন লাগে শুনতে। মন্দিরের গেটের সামনে একদম চলে এসেছি আমরা। আর এখানে যে মায়াপুরের লোকাল সাইট সিইং হয়, এক একটা টোটোয় 7 জন করে ধরে। আপনারা যাবেন, 10টা না কটা স্পট ঘুরিয়ে দেখাবে, যার জন্য ভাড়া লাগে। প্রথমে আপনাকে 200 বলবে, বার্গেটিং করলে 150তেও হতে পারে। মায়াপুর ইস্কন মন্দির প্রাঙ্গণে আপনি প্রবেশ করলেই মনে হয় যেন এক আধ্যাত্মিক নগরীতে এসে পড়েছেন। এখানে শুধু উপাসনাই নয়, ভক্তদের প্রয়োজন ও দর্শনার্থীদের অভিজ্ঞতাকে সমৃদ্ধ করার জন্য নানা রকম দোকান, সেবা ও ধর্মীয় আচার সুন্দরভাবে সাজানো আছে। এখানে প্রতিদিন নির্দিষ্ট সময়ে ভগবানের আরতি অনুষ্ঠিত হয়, যা দর্শনার্থীদের জন্য অত্যন্ত আকর্ষণীয় আর হৃদয়স্পর্শী। ভোর 4:30 নাগাদ দিনের প্রথম আরতি শুরু হয়। কীর্তন আর ঘণ্টাধ্বনিতে পুরো মন্দির যেন জেগে ওঠে। ঠিক এর পরেই হয় শৃঙ্গার আরতি, সবচেয়ে জনপ্রিয় আরতি, যেখানে শত শত ভক্ত এসে একসঙ্গে নৃত্য আর কীর্তনে অংশ নেন। সেটা হলো সন্ধ্যা আরতি। অগণিত ভক্ত শুধুমাত্র এই আরতির সময় ভগবানকে দর্শনের জন্য সারা দিনের অপেক্ষা করে থাকেন। সত্যি সন্ধ্যাবেলা গেলে এখানে মন প্রাণ যেন জুড়িয়ে যায়। বিকেল প্রায় 4টে বাজতে যায়। ইস্কন মন্দিরের ভেতরে মন্দির চত্বর একদম ফাঁকা, 2-4 জন কোথায় হাতে গোনা লোক আছে এরকম আর কি। মানে যেখানে আমরা দেখি সাধারণত এখানে প্রচুর লোকে ভরা থাকে, ভিড় ভাট্টা সারাক্ষণ হই হট্টগোল লেগেই থাকে। আজকে অনেকটাই ফাঁকা। আমরা এখন চলেছি মেন মন্দিরের দিকে। মায়াপুর ইস্কনের ভেতরেও আশেপাশে নানা ধরনের দোকানপাট রয়েছে, যেখানে আপনি পাবেন জপমালা, তুলসীমালা, কাঁসর, ঘণ্টা, ধূপ, প্রদীপ, কীর্তনের করতাল ও মৃদঙ্গ। বইয়ের দোকানে পাবেন নানা আধ্যাত্মিক গ্রন্থ বাংলা, ইংরেজি ও অন্যান্য ভাষায়। প্রসাদের স্টলে পাবেন লাড্ডু, সন্দেশ, খাজা, পেঁড়া, গুড়ের মিষ্টি আর শুকনো প্রসাদ। হস্তশিল্পের দোকানপাটগুলিতেও রাধাকৃষ্ণ ও শ্রী চৈতন্য মহাপ্রভুর মূর্তি, ছবি, মালা, পোশাক ও মায়াপুরের স্মৃতিচিহ্ন হিসেবে এগুলো বাড়ির জন্য আনতেই পারেন। এছাড়াও ভেতরে এখানে একটি গোবিন্দ রেস্টুরেন্ট নামে ভক্তদের প্রসাদ গ্রহণের জন্য রেস্টুরেন্ট রয়েছে, যেখানে একাদশী ও উৎসবের দিনগুলিতে বিশেষ বিশেষ পদের আয়োজন করা হয়ে থাকে। ইস্কন চত্বরে ঘোরার জন্য টোটো গাড়ি ছাড়াও এই রকম গরুর গাড়ির ব্যবস্থা আছে। নামহট্ট ভবন এবং গদা ভবনে মহাপ্রসাদের যে সময়সূচি আর খাবারের মূল্য তা আমি আপনাদেরকে স্ক্রিনে দিয়ে রাখলাম। বিকেল 5টা বাজে, একটু পরেই মঙ্গল আরতি হবে। এখানে খিচুড়ি প্রসাদ বিতরণ হচ্ছিল, ওর জন্য নিয়েছি একটা। শুধু ও খাবে না, এক বাটিতে অনেকটাই আছে। আর আমরা অবেলায় ভাত খেয়েছি তো, তাই একটা নিয়েছি, নিয়ে সবাই মিলে ভাগ করে খাবো। গরম খিচুড়ি হাত দিয়ে খেতে পারবে না, তাই গাছ থেকে ওর বাবা একটা আম পাতা পেড়ে দিয়েছে, সেই আম পাতা দিয়ে খিচুড়ি খাচ্ছে। খাও, আস্তে আস্তে খাও।
Hare Krishna, Krishna Krishna Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama Hare Hare. মূল মন্দিরে ভগবান দর্শনের রাস্তা হলো এটি। বাইরে শু স্ট্যান্ডে জুতো, ব্যাগ, লাগেজ সব কিছু রেখে দিয়ে এখানে প্রবেশ করুন। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. এখন প্রায় সন্ধ্যা 6টা বাজতে যায়। মন্দিরে আমাদের দর্শন হয়ে গেছে। ভেতরে তো কোনো রকম ক্যামেরা, মোবাইল অ্যালাউ নেই, সব কিছু রেখে দিয়ে গিয়েছিলাম। মঙ্গল আরতিও হয়ে গেছে। এবার চলুন হোটেলে ফিরে যাই। আমাদের গাড়ি এখান থেকে ছেড়ে বেরিয়ে যাবে রাত্রি 9টায়, তাই 8টার মধ্যে হোটেলে পৌঁছতে হবে। আর ব্যাগপত্রগুলোও কিছু গোছাতে বাকি আছে, তাই গিয়ে সেগুলোও সেরে নিতে হবে। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে এই বাগানের মধ্যে প্রচুর পোকা ডাকছে। পোকার আওয়াজ আপনারা কি শুনতে পাচ্ছেন? খুব সুন্দর মিষ্টি আওয়াজ। চলে শোনো। Hare Krishna, Hare Krishna, Krishna Krishna Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama Hare Hare. Hare Krishna, Krishna Krishna Hare Hare, Hare Rama, Rama Rama Hare Hare. Hare Krishna, Krishna Krishna Hare Hare, Hare Bol, Hare Rama, Rama. এখানে পেঁড়া বিক্রি হচ্ছে। ওখানে তেলের ভাজা আছে 120 টাকা আর ঘিয়ে ভাজা আছে 200 টাকা। 200 টাকাটা 1 কেজি নিচ্ছে দিদি বাড়ির জন্য। বাড়িতে ফ্যামিলি বড় তো, তাই সবার জন্য কত কিছু কালেক্ট করছে। দেখুন, নবদ্বীপ থেকে দইও কিনে এনেছে। ব্যাগ পুরো ভর্তি একদম। দার্জিলিং থেকে 5টা ছাতা নিয়েছে। তারপরে নাতনির জন্য এক্ষুনি ড্রেস কিনলো। আরও অনেক কিছু কেনাকাটা হয়েছে। আমের চাটনি, পটল ভাজা, ওলের তরকারি, একটা সবজি আছে, ডাল আছে,